আসসালামু আলাইকুম। জেটমেথিক্যাল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 2 সেট তত্ত্ব দেখতেছিলাম। তো এর আগে আমরা বেশ কিছু ক্লাস সম্পন্ন করেছি, যে ক্লাসে আমরা সেটের একদম নাড়িভুড়ি যেগুলো বলে আর কি, সেট কাকে বলে, অপোসেট কি, প্রকৃত অপ্রকৃত সেট কি, এই টোটাল বিষয়গুলো একটা ক্লাস করেছি। এরপরে বেশ কিছু ক্লাস করেছি, সেগুলোতে শুধুমাত্র এই চ্যাপ্টারের যেগুলো থিওরি আছে, উপপাদ্য দেওয়া ছিল, সেই উপপাদ্যগুলো করেছি। তো আজকের আমরা যে ক্লাস, এই ক্লাসে মূলত আমাদের এই চ্যাপ্টারে যে উদাহরণগুলো দেওয়া আছে, এক্সাম্পলগুলো, সেই এক্সাম্পলগুলো আমরা সলভ করব। তো আমি বিশ্বাস করি আমি এর আগে যে বেসিক ক্লাসগুলো নিয়েছি এবং উপপাদ্যগুলো করাইছি, সেগুলো পারলে আজকের যে ক্লাসগুলো করাবো সেগুলো তোমাদের জন্য একদম খুব সহজ হয়ে যাবে। এবং তোমরা যারা আমাদের আগের ক্লাসগুলো করো নাই, অবশ্যই আগের ক্লাসগুলো করে এটাতে আসবা। আর যারা এই ক্লাসে চলে আসছো, কোনো সমস্যা নাই, এই ক্লাসেও তোমরা বুঝতে পারবা। ওকে, তো আমরা আজকের ক্লাসে কি কি দেখাবো সেগুলো একটু দেখাই। আমরা মূলত আজকের ক্লাসে এই এক্সাম্পলটা দেখাবো, এরপর এক্সাম্পল নাম্বার 11 দেখাবো, এক্সাম্পল নাম্বার 17 দেখাবো, এক্সাম্পল নাম্বার 18 দেখাবো, এরপর এক্সাম্পল নাম্বার 23 দেখাবো, এক্সাম্পল নাম্বার 24 দেখাবো, এক্সাম্পল নাম্বার 25 দেখাবো ইনশাল্লাহ। তো এই এক্সাম্পলগুলো আমরা আজকের ক্লাসে সমাধান করে দেবো তোমাদেরকে। তো আগের ক্লাস যারা করছো তাদের জন্য খুব সহজ হবে, আর যারা করো নাই তাদের জন্য একটু কষ্ট হইতে পারে, তবে আমি মনে করি না যে খুব বেশি কষ্ট হবে। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। প্রথমেই আমরা দেখবো যে আমাদের যে চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার 2 এর আমাদের প্রথমের যে এক্সাম্পল আমরা নিয়েছি, এটা মূলত 2006 সালে মেবি আসছিল। তো এই প্রশ্নটা আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট আর কি। ওকে, আমি যদি একটু বই দেখি, তোমাদের বই দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, এটা আমাদের ন্যাশনালে 2006 সালে আসছিল। তো এই প্রশ্নটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটা দেখা যাবে যে কখন আবার চলে আসবে। এটা ন্যাশনালে 6 সালে আসছিল। ওকে, তো মূলত আমরা এই ক্লাসটা করতেছি, এটা তিতাস পাবলিশনের বই থেকে। তবে তোমরা যারা অন্য পাবলিশনের বই ফলো করো, তারা এটা একটু প্রকাশনী ভেদে ম্যাথটা খুঁজে নিতে হবে আর কি। তবে ম্যাথটা তোমরা যে প্রকাশনীরই বই ফলো করো না কেন, সেটাতেই থাকবে, হয়তো বা এক্সাম্পল নাম্বার একটু এলোমেলো থাকবে এই পর্যন্ত। তো এখানে আমাদেরকে কি বলছে, চলো একটু আমরা প্রথমে পড়ি। এখানে আমাদেরকে প্রথমে বলছে যে মনে করো এ ইকুয়াল এক্স, যেন এক্স গ্রেটার দ্যান 0। মূলত এখানে এ একটা সেট দেওয়া আছে, এই সেটের ভ্যালু বলা হয়েছে যে এই সেটের ভ্যালু এক্স। এটা এই এক্সটা কি, এই এক্স এর আবার পরিচয় করে দেওয়া হয়েছে। এই এক্সটা 0 থেকে বড় সকল উপাদান। ঠিক আছে, এক্সটা কি, 0 থেকে বড় সকল উপাদান। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে এ যে সেটের কথা বলা হয়েছে, এই সেট 0 থেকে বড়, মানে কি 1 2 3 এভাবে কি অসংখ্য উপাদানের একটা সেট এ, এই জায়গাটার পরিচয়। একইভাবে বি একটা সেট দেওয়া আছে, এখানে বলছে দেখো যে বি এক্স, যেন এক্স লেস দ্যান 0। অর্থাৎ এখানে যে তোমার এক্স আছে, বি আরেকটা সেট দেওয়া আছে বি, এই সেটেরও উপাদান বলা হয়েছে, মনে করো যে এক্স। হ্যাঁ, এই এক্স এর পরিচয় কি দেওয়া হয়েছে, এই এক্স এর পরিচয় আবার দেওয়া হয়েছে যে এটা 0 থেকে ছোট যত উপাদান আছে সেটা কি হইতে পারে, -1 -2 এভাবে ডট ডট অসংখ্য। এটা এ আর বি সেটার পরিচয় দেওয়া হয়েছে। এখন আমাকে মন্তব্য করতে বলছে, দেখো যে এ ও বি সম্পর্কে কি বলা যায়, এটা তোমাকে বলতে হবে। তো আমি তখন যে কথাগুলো বললাম, সেই কথাগুলোই তোমরা এখন লিখে দিবা। এরপরে দেখো যে এই প্রশ্নটা শেষ হয় নাই, এটা জাস্ট একটা মন্তব্য করতে বলছে। এরপর আমাদেরকে আবার বলছে যে ধরো যে এক্স ইকুয়াল 3 4 5 এবং ওয়াই ইকুয়াল এক্স, যেন এক্স বিজোড় সংখ্যা। মানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, দেখো এক্স এটা একটা আলাদা সেট, এই এক্স এটা একটা আলাদা সেট, যেখানে বলা হয়েছে যে এর উপাদান 3 4 5, এবং ওয়াই ইকুয়াল দেওয়া আছে যে ওয়াই আরেকটা আলাদা সেটের কথা বলতেছি আমরা এখানে। এই ওয়াই সেটটার উপাদান কি, এক্স। আর এই এক্স এর পরিচয় দেওয়া আছে কি, এই এক্স ইকুয়াল তোমার আবার বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা কি হইতে পারে, 1 3, এবার তোমার 5, এভাবে ডট ডট অসংখ্য হইতে পারে। এখন এখানে বলা হয়েছে যে এক্স কি ওয়াই এর উপসেট, তোমার উত্তর যুক্তি সহ দাও। অর্থাৎ এখানে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা তোমার এই যে এখানে এ আর বি সেটের মধ্যে এদের সম্পর্কে কি বলা যায় সেটা বলতে হবে। দ্বিতীয় নাম্বার বলা হয়েছে তোমার এক্স আর ওয়াই দুইটা সেট দেওয়া হয়েছে, দিয়ে বলে দেওয়া হয়েছে যে এক্স কি ওয়াই এর উপসেট হবে কিনা, এটা এখন আমাদেরকে দেখতে হবে। তো চলো আমরা এটা দেখি যে এক্স ওয়াই এর উপসেট হয় কিনা। প্রথমে তাহলে আমরা সুন্দরভাবে এবার অ্যান্সারটা দেখি। ওকে, তো এখানে দেখো, তাহলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো বুঝতে পারলে তোমরা এটার অ্যান্সারটা এখানে যেটা লেখা আছে সেটা বুঝতে পারবে আর কি। খুব আহামরি কঠিন কোনো ভাষায় লেখা নাই এখানে। যে এখানে এ ইকুয়াল আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে, এটা দ্বারা সমস্ত ধনাত্মক বাস্তব সংখ্যার সেট বোঝানো হয়, সেটা তোমরা লিখবে। আমি একটু আগে তোমাদেরকে যেটা দেখাইলাম যে এক্স এর পরিচয় যেহেতু দেওয়া হয়েছে 0 থেকে বড়, তার মানে যত ধনাত্মক বাস্তব সংখ্যা আছে সবগুলা কি এটা দ্বারা বোঝাচ্ছে। এটা আমরা এক লাইনে বলে দিলাম। এবার বি একইভাবে বলে দেবো, দ্বারা কি সমস্ত ঋণাত্মক বাস্তব সংখ্যার সেট বুঝাই। তাহলে আমাদের এই জায়গার কি উত্তর শেষ। এবার এই জায়গায় কি বলা হয়েছে, আবার বলা হয়েছে যে তোমার এক্স
উপাদান হচ্ছে দেওয়া আছে এক্স সেটের 3, 4, 5 এবং ওয়াই সেটের উপাদান আমরা হচ্ছে এখন লিখবো, এখানে বলে দেওয়া হয় নাই, তবে শর্ত দেওয়া হয়েছে যে এক্স যেন এক্স, এই ওয়াই সেটের উপাদান এক্স, আর এই এক্স এর পরিচয় দেওয়া হয়েছে কি, যে এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। হ্যাঁ, এক্স কি বিজোড় সংখ্যা, এবং এটার কোনো লিমিটেশন দেওয়া হয় নাই, এক্স এর কোনো লিমিটেশন দেওয়া নেই, শুধু বলে দেওয়া হয়েছে বিজোড় সংখ্যা। এখন তুমি 1, 3, 5, 7, 11 এভাবে কি লিখতে থাকবা। তো এই কারণে আমরা বলছি যে এবং ওয়াই ইকুয়াল এটা বিজোড় সংখ্যা, আর এই যে এইটা যে বিজোড় বুঝাইছি, যে এক্স যে ভ্যালু, সেটার ভ্যালুটা কি হবে, বিজোড় সংখ্যা হবে। সেই বিজোড় সংখ্যাগুলো আমরা লিখলাম, যে 1, 3, 5, 7, তুমি 11, 13 লিখতে পারো, দিয়ে ডট ডট দিয়ে দিবা, কারণ এখানে কি আমাদেরকে কোনো লিমিটেশন দেয় নাই। তাহলে এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখন আমাকে কি বলছে, যে এক্স কি ওয়াই এর উপসেট হবে। তাহলে আমরা কি বলতে পারি, এক্স এর ভ্যালু এখানে কি আছে দেখো তো, 3, 4, 5 আছে, ওয়াই এর মধ্যে কি এই 4 আছে, এখানে কিন্তু ওয়াই এর মধ্যে 4 নাই। যদি 4 না থাকে তাহলে এক্স কিন্তু আর ওয়াই এর উপসেট হইতে পারতেছে না। কেন হইতে পারতেছে না, তোমরা উপসেটের যে সংজ্ঞা আমি পড়াইছিলাম সেখানে দেখাইছিলাম যে এক্স এর মধ্যে, সরি, সেটকে সবসময় বড় হাতের লেটার দ্বারা প্রকাশ করতে হয়। এক্স এর মধ্যে যে সকল উপাদান থাকবে, ওয়াই এর সেটের মধ্যেও সেই সকল উপাদান থাকলে তোমার এক্স কে ওয়াই এর উপসেট বলা হয়। এই জন্য এখানে বলা হয়েছে যে এক্স কি ওয়াই এর উপসেট। আমি যখন উপসেটের সংজ্ঞা পড়াইছিলাম, অথবা তোমরা হচ্ছে 9, 10 উপসেটের যে সংজ্ঞা পড়ছো, সেই ধারণা থেকেও বুঝতে পারতেছো যে এক্স এর মধ্যে যে সকল উপাদান থাকবে, এই উপাদান যদি হচ্ছে সবগুলা উপাদান যদি তোমার হচ্ছে ওয়াই এর মধ্যে থাকে, তাহলে এই এক্স কে আমরা ওয়াই এর কি বলতে পারবো, সাবসেট বলতে পারবো, তাছাড়া বলতে পারবো না। তো এখানে যেহেতু তোমার এই যে এখানে এই যে এক্স এর উপাদান 4, এই 4 যেহেতু তোমার ওয়াই এর মধ্যে নাই, এখানে আছে নাই, তার মানে আমরা এক্স কে ওয়াই এর উপসেট বলতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম ম্যাথটা। আশা করছি তোমরা পরীক্ষায় যদি এই ধরনের যে কোনো লজিক দিয়ে কোনো ম্যাথ তোমাদেরকে বানাই দেয়, তাহলে সেগুলো তোমরা করতে পারবে। তাহলে এই ম্যাথটাতে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না। সবাই বলো তো কমেন্টে ওকে বলো, ওকে বলো। আমরা নেক্সট ম্যাথে যাই। এটা খুব সাধারণ একটা সিম্পল ম্যাথ ছিল, আশা করছি তোমরা বুঝতে পারছো। এবারে ম্যাথে কি বলা হয়েছে দেখো, এখানে আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো এই প্রমাণের হিসাব কিতাবগুলো আমরা এর আগে যে থিওরিগুলো করছি সেই থিওরিগুলোতে আমরা শিখে আসছি অবশ্য। এখানে বলা হয়েছে যে প্রমাণ করো এ মাইনাস বি, সরি এ বাদ বি বলি এখানে, হ্যাঁ সেটার ভাষায় বলি, যে এ বাদ বি ইন্টারসেকশন চিহ্ন দেওয়া আছে, বি ইকুয়াল হচ্ছে তোমার ফাঁকা সেট, এমটি, মানে কোনো উপাদান থাকবে না। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটার প্রমাণটা যদি আমি তোমাদেরকে এইভাবে দিতাম, যে এর কিছু ভ্যালু দিতাম, বির কিছু ভ্যালু দিতাম, হ্যাঁ, দিয়ে যদি এই তোমার এ বাদ বি করতে বলতাম, এরপরে হচ্ছে এইটা এ বাদ বি ইন্টারসেকশন যদি বি করতে বলতাম, তাহলে তোমরা দেখতে যে এখানে হচ্ছে তোমার কোনো উপাদান আসতো না। এটা তোমরা নিজেরা করতে পারতে, কিন্তু এখানে যেহেতু কোনো আমাদের কাছে সেটার মান দেওয়া নাই, সেহেতু আমরা আগে যেভাবে প্রমাণ করছি সেই একইভাবে প্রমাণ করব। তো এইটা একটু তোমাদেরকে একটু দেখাইলে বুঝতে পারবো যে আসলে প্রশ্নটা ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা এখানে দেখো, ধরো যে এর কিছু মান, ধরো যে 1, 3, 5, এবার হচ্ছে বির কিছু মান ধরো তুমি যে 3, 5। ওকে, তাহলে এ বাদ বি যদি করি, হ্যাঁ এ বাদ বি, তার মানে কি বি এর যে সকল উপাদান এর মধ্যে আছে সেই সকল উপাদানকে বাদ দিতে হবে। তাহলে এখানে এ বাদ বি যদি করি, তাহলে আমরা উপাদান কি পাচ্ছি, 1 পাচ্ছি। এখন দেখো এই যে এ বাদ বি যে উপাদান, এই এ বাদ বি এর উপাদান আমরা কি পাইলাম বলতো, 1 পাইলাম। এখন এই 1 ইন্টারসেকশন তোমার হচ্ছে কি, এই যে 3, 5, 3, 5। তাহলে দেখো তো এই যে আমরা যে এই দুইটারে ইন্টারসেকশন করতেছি, ইন্টারসেকশন করলে কোনো মান পাবো? ইন্টারসেকশনের অর্থ কি, অর্থাৎ তোমার হচ্ছে এ যদি একটা সেট হয়, এই সেটে ধরো যে 2 আর 3 আছে, বি একটা সেট, এই সেটে ধরো যে 4 আর 3 উপাদান আছে, তাহলে এই দুইটারে ইন্টারসেকশন করলে যে সকল উপাদান হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন বা মিল থাকে, সেই উপাদানটাই হচ্ছে কি এ ইন্টারসেকশন বি এর ভ্যালু। কিন্তু এখানে আমরা হচ্ছে এমন কোনো ভ্যালু পাবো না যে দুইটা সেটের মধ্যে হচ্ছে কি মিল থাকে। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এইটা ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে কি কোনো উপাদান পাই না, অর্থাৎ ফাঁকা পাই, ফাঁকা সেট পাই, হ্যাঁ এমটি উপাদান পাই। তো সেটা আমরা হচ্ছে এখন আমাদের থিওরিগুলো যেভাবে প্রমাণ করছিলাম সেইভাবে আমরা প্রমাণ করব। তো চলো আমরা এইভাবে প্রমাণ করতে দিলে তোমরা পারতা যদি এর কিছু ভ্যালু বির কিছু ভ্যালু দিয়ে করতে বলতাম। এখন আমরা হচ্ছে কি এটা করতে বললেও এটাও তোমরা পারবা আর কি। তারপর আমি একটু দেখাচ্ছি, যেহেতু আমাদের এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এবং এই ম্যাথটা আমাদের হচ্ছে মেবি অনেকগুলো সালে আসছে। হ্যাঁ, আমি একটু যদি সালগুলো তোমাদেরকে ইন্ডিকেট করে দেই, তাহলে দেখবা যে এটা তোমাদের ন্যাশনালে এখন পর্যন্ত যুগ যুগ ধরে এই প্রশ্নগুলো আসবে, যতদিন আমাদের ন্যাশনাল আছে। 6 সালে, 10 সালে, 18 সালে এবং সর্বশেষ 22 সালে আসছে। দেখা যাবে যে 24, 26, 28, 30 এরকম করে আসতে পারে, নাও আসতে পারে, তবে আমরা শিখে রাখবো। ওকে, তাহলে এখানে দেখো আমরা প্রমাণ যেটা করব সেটার দিকে তাকাবো। প্রথমে হচ্ছে a মাইনাস বি নিয়ে আমরা কাজ শুরু করব।
এ মাইনাস বি অথবা এ বাদ বি নিয়ে আমরা কাজ শুরু করব। তো আমরা মনে করলাম যে এ বাদ বি এটার উপাদান হচ্ছে এক্স, এটার উপাদান কি বলতো এক্স। এখানে দেখো আবারও বলছি এ বাদ বি, হ্যাঁ এর উপাদান আমরা মনে করলাম কি এক্স, কি মনে করলাম বলতো এক্স। এখন এই এক্স এর পরিচয় করে দেবো আমরা, এই এক্স এর পরিচয় করে দিব। তাহলে এখানে লিখলাম যে এ বাদ বি ইকুয়াল হচ্ছে এক্স, কি এ বাদ বি এর উপাদান হচ্ছে এক্স, যেখানে এই এক্সটা হচ্ছে এ এর উপাদান, কিন্তু এই এক্স কোনোভাবে বি এর উপাদান হইতে পারবে না। এখন বলো তো কেন হইতে পারবে না? এখানে দেখো এটা একটু তোমাদেরকে বুঝাই দিই, এটা একটু তোমাদেরকে বুঝাই দিই। দেখো এখানে দেখো এ সেটের উপাদান ধরো যে তুমি 1 3 5, বি সেটের উপাদান ধরো তুমি 7 5। তাহলে এ বাদ বি যদি তুমি করো তাহলে তোমার হচ্ছে এখানে শুধু 1 আর 3। দেখো এই সেটের মধ্যে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো বাদ দিতে হবে এখান থেকে। এখানকার মধ্যে তোমার 7 5 ছিল, এখানে শুধু 5 ছিল, তার মানে এখান থেকে এ আর বি যদি আমরা হচ্ছে এ বাদ বি করি তাহলে এর উপাদান থাকবে কি 1 আর 3 থাকবে। এখন এখানে আমরা যেটা দেখতেছিলাম যে এই যে এক্স এর একটা ব্যাপার স্যাপার আসছে, তাই না? এই এক্স, এই এক্স ধরো এই এক্স এর ভ্যালু তোমার হচ্ছে এখানে কমা দিয়ে এক্স দাও, বি এর মধ্যে ধরো যে এক্স আছে যে 7 5 এক্স, আর এর মধ্যে এই এক্সটা নাই, ধরো যে 1 3 5 আছে। তাহলে এ বাদ বি যদি করি তাহলেও কি তোমার মানটা 1 আর 3 আসে। কিন্তু তোমার মনে করো যে বিষয়টা এরকম আসছে, বিষয়টা এরকম আসছে ধরো যে এখানে কি ছিল আগে, আচ্ছা ধরো যে এখানে 3 5 আছে আর এখানে তোমার হচ্ছে একটা এক্স আছে, এক্স আছে, এই এক্সটা হচ্ছে এ সেটের মধ্যে আছে। সেক্ষেত্রে এটার মানটা কি হইতো যে এখানে 3 5 বাদ চলে যাইতো, 1 আর এক্স আসতো। কি আসতো বলতো 1 আর এক্স। তার মানে আমরা বুঝতেছি যে এ বাদ বি যদি করি তাহলে তোমার বি এর ভ্যালু, বির মধ্যে যে ভ্যালুগুলো আছে এগুলো একটাও থাকে না। এখানে ফলাফল আমরা কি পাই, যে মানগুলা পাই সেগুলো অবশ্যই এ থেকে আসে। আবারও ভালোভাবে বোঝো, এ আর বি দুইটা সেট, এই সেটের উপাদানগুলা থেকে আমরা এ সেটের উপাদান থেকে যদি বি সেটের উপাদান হচ্ছে বাদ দেই তাহলে ফলাফল যে উপাদানগুলো আসে সেই উপাদানগুলো তোমার হচ্ছে এর মধ্যে থেকে আসে, বির মধ্যে থেকে আসে না। মানে বি সেটে যে উপাদানটাই নাও না কেন সেটা হচ্ছে তুমি কি বাদ চলে যাবে। অর্থাৎ আমরা কি বুঝতেছি যে এ বাদ বি এর মধ্যে যদি তোমার হলো উপাদান এক্স থাকে এর অর্থ হচ্ছে যে এই এক্সটা অবশ্যই এর মধ্যে আছে, বির মধ্যে নাই। বুঝতে পারছো ব্যাপারটা? এই লজিক থেকে আমরা এখানে বলতে পারি যে তোমার এই এক্স অবশ্যই কার মধ্যে আছে, এর মধ্যে আছে, এবং একই সাথে আমরা বলে দেব যে এই এক্স বির মধ্যে নাই। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আশা করছি তোমরা এই লাইনটার ব্যাপারটা ক্লিয়ার হইছো। এখন দেখো এখান থেকে আমরা কি বলতে পারি যে এক্স যেন এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি পূরক। আমরা এটা জানি যে তোমার হচ্ছে এক্স নট বিলংস টু বি, এক্স বিলংস টু হচ্ছে কি বি পূরকের সমান। এটা কেন আগের ক্লাসগুলোতে আমরা দেখাইছি, তারপর তোমাদেরকে একটু আবার বুঝাই দেই। বিষয় হচ্ছে এই এক্স যদি বির মধ্যে না থাকে তাহলে অবশ্যই এই এক্সটা বি পূরকের মধ্যে আসে। কিভাবে? বি পূরক বলতে কি বুঝো? আমরা হচ্ছে যখনই পূরকের কথা চিন্তা ভাবনা করি তখন হচ্ছে ইউনিভার্সাল সেট নিয়ে আমরা কাজ করি। ধরো যে আমাদের একটা ইউনিভার্সাল সেট দেওয়া আছে ইউ, এর মধ্যে আছে উপাদান ধরো যে 1 3 5 এবং তোমার বি এর উপাদান দেওয়া আছে 1 আর 3। দেখো ইউনিভার্সাল সেট হবে এমন একটা সেট যেখানে হচ্ছে বি সেটের যত উপাদান আছে সেই সকল উপাদান ইউনিভার্সাল সেটের মধ্যে অবশ্যই থাকতে হবে, তার থেকে বেশিও থাকতে পারে। তো আমরা মনে করলাম যে ইউনিভার্সাল সেট এ ইউ এবং এর মধ্যে উপাদান আছে 1 3 5 এবং বির মধ্যে উপাদান আছে 1 আর 3। এখন আমরা যদি বি পূরক করি, বি পূরক, বি পূরক মানে কি? বি পূরক মানে হচ্ছে তোমার, বি পূরক মানে হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট থেকে বি বাদ যদি হয় তাহলে ইউনিভার্সালের মান কি তোমার এখানে দেওয়া আছে, সার্বজনীন সেটের মান দেওয়া আছে 1 3 5 বাদ তোমার হচ্ছে বির উপাদান কি 1 আর 3। তার মানে এখানে আমরা মান কি পাবো, 1 3 যদি বাদ যায় তাহলে 5 পাচ্ছি। এই 5 কার উপাদান এখন দেখো তো বি প্রাইমের উপাদান। তার মানে এই যে বি প্রাইমের উপাদান যে 5 পাইলাম, এই 5টারে তুমি এখন এক্স মনে করো। কি মনে করো? এক্স। এই এক্স এখানে তাহলে তুমি এই যে এখানে এক্স লেখো,
দেখো একটা বিষয়, এক্স, হ্যাঁ এখানে এক্স, এই 5 এর পরিবর্তে তুমি এক্স দাও। বিষয়টা দেখো, এই এক্স কি বির মধ্যে ছিল? বির মধ্যে ছিল না। তাহলে বি, তোমার হচ্ছে বি প্রাইম যখন হয়েছে তখন সে কি হয়েছে, বি প্রাইমের মধ্যে কিন্তু এক্স চলে আসছে, কিন্তু বির মধ্যে কি নাই, এক্স নাই। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এই যে বির মধ্যে কি নাই, এক্স নাই, কিন্তু বি প্রাইমের মধ্যে এক্স আছে, এই লজিকটা হচ্ছে এখান থেকে আসছে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা পরবর্তী যে ম্যাথগুলো করব সেই ম্যাথগুলোতে খুব সহজভাবে আমরা বলবো যে এক্স যদি বি এর মধ্যে না থাকে, এই এক্সটা অবশ্যই কি বি পূরকের মধ্যে থাকার সম্ভাবনা আছে বা থাকবে। বা আমরা যখন তোমাদের হচ্ছে প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে বলছিলাম শর্টকাট নিয়ম মনে রাখার জন্য, যে যদি নট বিলংস টু ওঠাইতে বিলংস টু নিয়ে আসি তাহলে এটা একটা পূরক হয়। কিন্তু সেখানে আমি তোমাদেরকে এই কৌশলটা দেখাইনি যে আসলে কিভাবে হয়, বেসিক কনসেপ্টটা কি, আসলে কিভাবে এটা হয়, যে ভাই বি কে পূরক করলে কেন হচ্ছে তোমার হচ্ছে আবার উপাদানটা থাকবে আর পূরক উঠাই দিলে কেন থাকবে না, সেটা হচ্ছে এই লজিক থেকে। আশা করছি তোমরা এই বেসিক কনসেপ্টটা বুঝতে পারছো। এখন দেখো, এখন তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখন তাহলে এখানে দেখতে পাচ্ছি এই এক্সটা এর মধ্যে আছে, এই এক্সটা কি বি পূরকের মধ্যেও আছে। তাহলে আমরা এখানে একটা কি আছে, এবং আছে। অতএব আমরা এটাকে এভাবে লিখতে পারবো যে এ ইন্টারসেকশন কি বি পূরক। অর্থাৎ তোমার হচ্ছে এই এক্স এমন একটা উপাদান যেটা কি এই এ সেট এবং হচ্ছে বি পূরক, এই দুটারে ইন্টারসেকশন করলে আমরা হচ্ছে পাই। তাহলে আমরা লিখতে পারবো কি এ ইন্টারসেকশন বি পূরক। তো এটা কোথায় থেকে পাইলাম আমরা ভাইয়া বলতো? এটা কাজ করলাম আমরা হচ্ছে এই যে এ বাদ বি, এটা থেকে কাজ করে আমরা হচ্ছে এই অংশটা পাইলাম। এখন আমরা হচ্ছে পুরোটা নিয়ে কাজ করব, এটা সহ কাজ করব, করে দেখবো যে আমাদের হচ্ছে এমটি উপাদান আসে কিনা। তাহলে এখন আমরা লিখলাম যে সুতরাং এ বাদ বি ইন্টারসেকশন বি ইকুয়াল তোমার হচ্ছে এই যে এখানকার যে ভ্যালুটা আমরা পাইলাম এইটা, সেটা আমরা লিখছি ইন্টারসেকশন দিয়ে বি লিখছি, জাস্ট প্রশ্নের মানটা আমরা উঠাইছি। ওকে, এখন দেখো তো এখানে বন্টন বিধি আমরা এখানে প্রয়োগ করতে পারি যে এ ইন্টারসেকশন বি পূরক যে কথা, আবার হচ্ছে এ ইন্টারসেকশন এখানে এই এটাকে একসাথে নেওয়া একই কথা, এটা বন্টন বিধি অনুযায়ী করা যায়। তো সেখান থেকে আমরা এই এটাকে বাইরে নিছি, এটা করার কারণ কি, আমাদের জাস্ট হচ্ছে প্রমাণের সুবিধার্থে এটাকে বাইরে রাখছি, ইন্টারসেকশন দিয়ে এই কাজটা আমরা করে নিছি। অর্থাৎ এই পর্যন্ত যা ছিল সেটা এখানে রাখছি আর এখান থেকে এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিছি। ওকে, এখন দেখো তো এ ইন্টারসেকশন এখানে বি ইন্টারসেকশন বি পূরক ইন্টারসেকশন বি এর ভ্যালু হচ্ছে এমটি না, একটু আগে দেখাইলাম তোমাদেরকে। ধরো যে হচ্ছে তোমার বি পূরক বির ভ্যালু তোমার হচ্ছে ধরো যে 1 আর 3। ওকে, তাহলে তোমার ইউ এর উপাদান ধরো যে 1 3 এক্স, তাহলে বি পূরকের ভ্যালু কি হবে তোমার এক্স হবে, বি পূরকের ভ্যালু কি হবে তোমার এক্স হবে। এখন দেখো তোমার হচ্ছে বি পূরকের ভ্যালু, এই যে এটা লিখতেছি এক্স ইন্টারসেকশন চিহ্ন দিচ্ছি, এবার হচ্ছে বির ভ্যালু যেগুলো আছে এই যে বির ভ্যালু কি 1 আর 3 দিচ্ছি। তাহলে এই দুইটার ইন্টারসেকশন করলে আমরা কোনো মান পাবো? কোনো মান পাবো না, আমরা এমটি পাবো। কারণ কি এই দুইটার মধ্যে কোনো মিল নাই, কমন উপাদান নাই। তাহলে এই দুইটার ইন্টারসেকশন করে আমরা কোনো উপাদান পাচ্ছি না, তাহলে এই কারণে আমরা লিখছি এটার ভ্যালু হচ্ছে কি এমটি। এখন এ সেটের যে উপাদান আর এই যে এমটি, আমরা এটার মধ্যে যদি ইন্টারসেকশন করি তাহলে কি পাবো? কোনো উপাদান পাবো না, তাহলে এটাকেও আমরা এমটি লিখতে পারবো। আশা করছি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো। ওকে, তাহলে আজকের আমরা দুইটা ম্যাথ করলাম, দুইটাই আশা করছি বুঝতে পারছো। তো যারা বুঝতে পারছো তারা কমেন্টে ওকে লেখো। আমরা হচ্ছে নেক্সট ক্লাস বলতে নেক্সট যে ম্যাথ ছিল সেই ম্যাথের দিকে একটু অগ্রসর হই। এই ম্যাথগুলো আমাদেরকে আর ওইভাবে বুঝাইতে হবে না, খুব তাড়াতাড়ি আমরা এগুলো শেষ করতে পারবো। দেখো এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে যে এ পূরক বাদ বি পূরক ইকুয়াল হচ্ছে বি বাদ এ, যেখানে হচ্ছে সি সেটের পূরক নির্দেশ করে। মানে এখানে এই যে সি যে চিহ্ন দেওয়া আছে না কমপ্লিমেন্ট, হ্যাঁ এটারে অনেক সময় এই যে ড্যাশ আকারেও দিতে পারে পরীক্ষায়। তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, চলো আমরা হচ্ছে ধাপে ধাপে প্রমাণ করি। এর আগের যে থিওরিগুলো যেভাবে করেছিলাম আমরা আগের ক্লাসে, সেই একইভাবে এটা আমরা প্রমাণ করব। ওকে, তাহলে মনে করি যে এক্স একটা হচ্ছে উপাদান যেটা হচ্ছে এ বাদ বির মধ্যে আছে, অর্থাৎ এ পূরক বাদ বি পূরকের মধ্যে আছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখান থেকে বুঝতে পারি এই এক্সটা হচ্ছে এ পূরকের উপাদান, আর হচ্ছে কি এই এক্সটা অবশ্যই বি পূরকের উপাদান হইতে পারবে না, অর্থাৎ নট বিলংস টু। এর আগের যে ম্যাথটা যেখানে আমি হচ্ছে বেসিক কনসেপ্টগুলো শিখালাম সেখানে তোমাদেরকে সুন্দরভাবে বুঝাইছি। তাহলে সেখান থেকে আমরা এটা লিখবো একবারে ডিরেক্ট, এখানে দেখার পরে লিখবো যে কাজেই আমরা বলতে পারতেছি যে এই এক্স হচ্ছে এ পূরকের উপাদান এবং এই এক্স বি পূরকের উপাদান হইতে পারবে না। ওকে, এখন এই লাইনের পর এই লাইনে দেখো, এখানে আমরা যদি আবার হচ্ছে বলি যে এক্স যদি এ পূরকের উপাদান হয়, হ্যাঁ তাহলে এই পূরকটা যদি আমরা উঠাই দেই, অর্থাৎ এই এক্স তোমার হচ্ছে এ পূরকের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই
এর মধ্যে এক্স থাকবে না। এর আগের ম্যাথটা যেটা আমি বুঝাইছি একই লজিক থেকে এটা হবে। হ্যাঁ, তো সেখান থেকে আমরা বললাম যে এক্স নট বিলংস টু হচ্ছে কি এ। কি বললাম বলতো? এক্স নট বিলংস টু এ কিভাবে হয় এর আগের ক্লাসে বা সরি এর আগের ম্যাথটাতে আমি বুঝাইলাম, এবং তোমাদেরকে শর্টকাটে মনে রাখতে বলছিলাম যে যদি পুরো কোঠায় দেয় তাহলে নট বিলংস টু হয়, আবার নট বিলংস টু থাকা অবস্থায় যদি হচ্ছে তোমার হচ্ছে পুরো কোঠায় দেয় তাহলে কি বিলংস টু হয়। তো এটার হচ্ছে লজিকটা আমি একটু আগে বুঝাই দিলাম, আশা করছি তোমাদের মাথায় আছে যেহেতু একটু আগে আমরা করলাম। এবং তোমার হচ্ছে এক্স, তাহলে এই এক্সটা কার মধ্যে থাকবে? বির মধ্যে থাকবে। তখন হচ্ছে কি যদি এই এক্সটা নট বিলংস টু বি পূরকের মধ্যে থাকে, অর্থাৎ বি পূরকের মান যদি এক্স না হয় তাহলে এই এক্সটা অবশ্যই বি এর মান হবে। কিভাবে হয় একটু আগে আমি তোমাদেরকে শিখাইছি, তাহলে সেটা লিখছি এখানে, ঠিক আছে? মানে এই দুইটাকে আমরা জাস্ট পূরকটা উঠাই দিছি, দিলে এই লাইনটা পাই। এখন এখান থেকে আমরা কি পাচ্ছি? ওই একই লজিক, সেম লজিক। যদি এক্স তোমার হচ্ছে এর উপাদান না হয়, আবার এবং এক্স এই এক্স হচ্ছে বি এর উপাদান, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এই এক্সটা হচ্ছে বি বাদ এ এর উপাদান। এটা থেকে আমরা কি লিখতে পারি? এই কথাটা লিখতে পারি। যেমন আমরা হচ্ছে কি তোমার এই যে এটা থেকে এই কথা লিখছি, একইভাবে আমরা এই কথা থেকে এটা লিখতে পারি। তোমরা আগের ম্যাথটা বুঝতে পারলে, এটা হচ্ছে সহজেই বুঝতে পারতেছো বলে আমি আশা করতেছি আর কি। এখন দেখো তাহলে এখানে কি হয়, এখানে তাহলে কি হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ শুরু করছিলাম যে তোমার এই যে এ পূরক বাদ বি পূরক, এইটা এখন হচ্ছে আমাদের কি করতে বলছিল যে বি বাদ এ, সেই প্রমাণটা কিন্তু আমরা করে ফেলছি, ঠিক আছে? এই যে বি বাদ এ করে ফেলছি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ পূরক বাদ বি পূরক সাবসেট বি বাদ এ। আবার আমরা হচ্ছে উল্টাভাবে প্রমাণ করবো, এই বি বাদ এ নিয়ে কাজ শুরু করবো, করে এখানে আসে আমরা শেষ করবো, শেষ করলে আমাদের হচ্ছে কি এই এক্সাম্পলটা শেষ হয়ে যাবে। তাহলে আবার ধরি যে ওয়াই বিলংস টু বি বাদ এ, একইভাবে আগের মতো করে ধরতেছি। হ্যাঁ, এর আগে যে আমরা হচ্ছে ক্লাসগুলোতে থিওরিগুলো করেছিলাম সেগুলাতে তোমাদেরকে এটা দেখাইছি। এখন তাহলে এখান থেকে আমরা আবার লিখতে পারবো যে এই ওয়াইটা বি এর উপাদান এবং এই ওয়াইটা হচ্ছে কি এর উপাদান হবে না। তাহলে সেটাই আমরা এখানে লিখে নিছি। নেওয়ার পর এখান থেকে তোমার হচ্ছে এই কমপ্লিমেন্ট ফাংশন আমরা নিয়ে আসবো, অর্থাৎ এই যে এখানে যেহেতু আমাদেরকে নিয়ে আসতে হবে প্রশ্নে যেটা চাইছে, এই কারণে আমরা কি করব পূরক নিয়ে আসছি। তাহলে যদি পূরক নিয়ে আসি, এই ওয়াই যেহেতু বি এর উপাদান সেহেতু এই বি কে যদি আমরা পূরক করি তখন এই ওয়াইটা আর বি এর মধ্যে থাকতে পারে না। এই কারণে লিখছি যে ওয়াই নট বিলংস টু হচ্ছে কি বি পূরক, অথবা ওই যে শর্টকাট আমি তোমাদেরকে শিখাইছিলাম যে যদি এখান থেকে বির মাথায় একটা পূরক চিহ্ন দেই তাহলে এই বিলংস টুটা কি হয়ে যায়? নট বিলংস টু হয়ে যায়। একইভাবে এই নট বিলংস টু থাকা অবস্থায় যদি এর মাথায় আমরা পূরক নিয়ে আসি তাহলে কি হয়ে যায়? বিলংস টু হয়ে যায়। এবং কিভাবে হয় এটা আমি তোমাদেরকে আগের ম্যাথে কি শিখাইছি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ওয়াইটা বি এর উপাদান না এবং এই ওয়াই একই সাথে কি এ পূরকের উপাদান। তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে তোমার হচ্ছে এর উপাদান যেহেতু এ পূরকের উপাদান যেহেতু ওয়াই, তাহলে এ পূরক বাদ কি লিখতে পারবো? বি পূরক বিলংস টু কি লিখতে পারবো? ওয়াই। সেটাই এখানে হয়েছে, দেখো। হ্যাঁ, তার মানে আমরা কি পাইলাম যে বি বাদ এ সাবসেট হচ্ছে কি এ পূরক বাদ বি পূরক। এখন আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে সিদ্ধান্ত নিতে পারি যে এ পূরক বাদ বি পূরক ইকুয়াল হচ্ছে বি বাদ এ। আশা করছি তোমরা হচ্ছে কি এই ম্যাথটাও বুঝতে পারছো। নেক্সট ম্যাথ। ওকে, এটাও গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এটা এক্সাম্পল নাম্বার 18। এটা হচ্ছে ডিইউএইচ আসছিল তোমার হচ্ছে 1986 সালে। তো এই ম্যাথটা তোমাদের ন্যাশনালে কখনো আসে নাই, তারপর একটু দেখাচ্ছি আর কি। একই টাইপের যেহেতু একই টাইপের হলে এটা একটু ব্যতিক্রম আর কি। এখানে প্রশ্নটাই আমাদেরকে ব্যতিক্রম ভাবে করছে। এখানে বলছে যে প্রমাণ করো যে এক্স এর যে কোনো দুইটি উপসেট এ ও বি এর জন্য এ তোমার হচ্ছে প্রপার সাবসেট বি। আচ্ছা, এ প্রপার সাবসেট বি, প্রপার সাবসেট বোঝো কিনা? প্রকৃত উপসেট। আমি প্রথম ক্লাস যেদিন বেসিক ক্লাস নিয়েছি সেদিন দেখাইছিলাম এই প্রপার সাবসেট বি মানে হচ্ছে এ এর উপাদানগুলো কি থাকবে? তোমার বি এর মধ্যে অবশ্যই থাকবে, অর্থাৎ বি সেটের যে সকল উপাদান আছে এই উপাদানগুলো বেশি হবে আর এর সেটের যে উপাদান সেগুলো কম হবে। মানে বিষয়টা এরকম, দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। ধরো যে এ সেটের উপাদান হচ্ছে 1 আর 3, হ্যাঁ, আর বি সেটের উপাদান হচ্ছে তোমার 1 3 5 7 এরকম। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এই এ কে বি এর হচ্ছে কি প্রপার সাবসেট। হ্যাঁ, এ প্রপার সাবসেট বি, এটা বলতে পারবো আমরা। তার মানে কি বোঝা যায় যে এর সকল উপাদান বি এর মধ্যে থাকবে, কিন্তু বি এর সকল উপাদান হচ্ছে এর মধ্যে থাকবে না। তাহলে আমরা বলতে পারবো এ কে বি এর প্রপার সাবসেট। এখন বলার পর আমাদেরকে বলছে যে এক্স এর যে কোনো দুইটি উপসেট, এক্স এর যে কোনো দুইটা উপসেট হচ্ছে এ আর বি এর জন্য শর্ত দিছে যে এ প্রপার সাবসেট বি কেবল এবং কেবল যদি বি পূরক সাবসেট প্রপার সাবসেট এ পূরক হয়, যেখানে বি পূরক এবং এ পূরক যথাক্রমে বি এবং এ এর এ সেটের পূরক সেট। মূল বিষয়টা এখানে বুঝাইছে যে আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে যে এ প্রপার সাবসেট বি, এটাকে আমরা সত্য ঘটনা ধরবো, ধরে প্রমাণ করব আমরা যে বি পূরক প্রপার সাবসেট এ পূরক। একইভাবে এই যে কেবল এবং কেবল যদি বলা হয়েছে তার মানে আমরা একইভাবে উল্টাভাবে প্রমাণ করবো। আবার নেক্সটে আমরা ধরবো যে বি পূরক প্রপার সাবসেট এ পূরক, এটাকে সত্য ধরে আমরা হচ্ছে কি এটা প্রমাণ করবো। তাহলে আমাদের এই প্রশ্নটার প্রমাণ হয়ে যাবে।
তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথমে আমরা মনে করব যে মনে করার কি আছে, এখানে আমাদেরকে যেটা দেওয়াই আছে, এখানে শর্ত দেওয়া আছে, সেটাই আমরা বলতেছি যে মনে করি যে এ প্রপার সাবসেট বি, এবং আমরা এখানে একটা বিষয় ধরে নিলাম, সেটা হচ্ছে যে এই এক্স বি পূরকের উপাদান। কি বললাম বলতো? এক্স হচ্ছে বি পূরকের উপাদান, যেটা হচ্ছে প্রথমে ধরে নিয়েছি। এখন এখান থেকে এই পূরক যদি উঠাই দেই তাহলে কি হবে? এক্স নট বিলংস টু বি হবে, বা বি পূরকের উপাদান যদি এক্স হয় তাহলে বি এর উপাদান আর এক্স হইতে পারবে না। কিভাবে হইতে পারে না আমি তোমাদেরকে শিখাইছি। এখন দেখো, যদি তোমার হচ্ছে এক্স নট বিলংস টু বি হয় তাহলে এই এক্স এরও উপাদান হইতে পারবে না, হয় না। এখান থেকে বা লেখা আছে, তোমরা বলতে পারো যে ভাই এটার সাথে একটা সম্পর্ক কি। এখানে এইভাবে লিখছি যে এক্স নট বিলংস টু হচ্ছে কি বি, পরের লাইনে হুট করে আমরা লিখে ফেললাম যে এক্স নট বিলংস টু হচ্ছে এ। বলতে পারো যে ভাইয়া এর সাথে এটা সম্পর্ক কি, এটা কিভাবে হয়? এটা বোঝার জন্য আমরা এই যে এখানে যে প্রথম যে শর্তটা নিছি যে এ প্রপার সাবসেট বি, এইটা আমাদের হচ্ছে এখানে অ্যাপ্লাই হয়েছে। এর মানে কি বলতো? বির মধ্যে তোমার যদি এক্স না থাকে তাহলে এর মধ্যে কি এক্স থাকার সম্ভাবনা আছে? মানে এরকম দেখো যে এ ইকুয়াল হচ্ছে তোমার 1 2 3। তো এ যদি প্রপার সাবসেট হইতে চায় কার? বির, তাহলে এর বির মধ্যে আরো অসংখ্য উপাদান আছে। ধরো যে 1 আছে, 2 আছে, 3, এগুলো তো থাকবেই, 5 আছে, 7 আছে, ধরো 10 আছে, এরকম অসংখ্য উপাদান আছে। এখন আমরা বলছি যে এই বির মধ্যে কি নাই? এক্স নাই। তো এই বির মধ্যে যদি এক্স না থাকে তাহলে কোন লজিক থেকে আমরা এখানে যেটা বলেছি শর্ত যে এ হচ্ছে প্রপার সাবসেট বি, তাহলে কোন লজিক থেকে এই এক্সটা তোমার হচ্ছে এর মধ্যে আসবে? আসার সম্ভাবনা আছে? নাই। এই কারণে আমরা এখানে বলছি যে তোমার হচ্ছে কি এ নট বিলংস টু এ। কখন? তোমার হচ্ছে এক্স নট বিলংস টু যদি বি হয় তাহলে এক্স নট বিলংস টু কি হবে? এ হবে। কখন? এটা আমরা হচ্ছে তোমরা চাইলে খাতায় এক কোণে ব্র্যাকেটের মাঝে দিয়ে দিতে পারো, যেহেতু এ প্রপার সাবসেট বি, এই লজিকের কারণে আমরা এটা লিখতে পারছি। আশা করছি বুঝতে পারছো। এখন দেখো, তাহলে এখান থেকে এই নট বিলংস টু আছে, নট বিলংস টু কে যদি বিলংস টু তে কনভার্ট করতে চাই তাহলে এ কে কি করতে হবে? পূরক করতে হবে। তার মানে এটা যে এর মধ্যে যদি এক্স না থাকে তাহলে অবশ্যই সেটা কি এ পূরকের মধ্যে এক্স থাকবে। আমরা এটা শিখছি, তাই না? তো সেটা আমরা লিখলাম, এখান থেকে এই লাইনটা লিখলাম। তার মানে আমরা কি বলতে পারতেছি দেখো তো, এখানে আমরা ধরছিলাম যে এ এক্স বিলংস টু হচ্ছে বি পূরক। তো এখন আমরা সর্বশেষ এসে আবার দেখলাম যে এক্স বিলংস টু কি এ পূরক। তার মানে আমরা বলতেই পারি যে এই বি পূরক সাবসেট হচ্ছে কি প্রপার সাবসেট এ পূরক। আমাদের হচ্ছে এইটা প্রমাণিত। এবার এটাকে আমরা হচ্ছে সত্য ঘটনা ধরবো, ধরে আমরা এটা প্রমাণ করব। তাহলে আমাদের এই প্রশ্নটার সমাধান হয়ে যাবে। তাহলে বিপরীত ভাবে ধরি যে বি পূরক প্রপার সাবসেট এ পূরক, এবং তোমার হচ্ছে কি ধরে নিলাম যে ওয়াই বিলংস টু হচ্ছে এ সেট, মানে এ সেটের একটা উপাদান হচ্ছে কি তোমার ওয়াই। তাহলে আমরা এই এ কে যদি পূরক করি তাহলে এখানে হচ্ছে তোমার নট বিলংস টু আসে। হ্যাঁ, তার মানে এখানে আমরা বলতে পারবো যে যেহেতু তোমার হচ্ছে এই ওয়াইটা নট বিলংস টু এ পূরক, সেহেতু তোমার এই ওয়াইটা হচ্ছে বি পূরকের মধ্যেও কি থাকবে না। এই উপরের লজিক থেকে উপরে যেভাবে বুঝাইছি একইভাবে। হ্যাঁ, যেহেতু কি তোমার এই বি প্রপার সাবসেট কি এ প্রপার সাবসেট, তার মানে এর মধ্যে তোমার যদি হচ্ছে একটা উপাদান না থাকে তাহলে সেটার বির মধ্যে থাকার প্রশ্নই আসে না। আগে যেভাবে বুঝালাম একইভাবে এটাকে তোমরা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবা খাতায়। হ্যাঁ, লিখে দিবা, সাইড নোট দেয় না মানুষ, সেই সাইড নোট এটা আর কি। তাহলে এখান থেকে আমরা যদি এই পূরকটাকে উঠাই দিই তাহলে এখানে বিলংস টু হয়। তার মানে আমরা কি দেখলাম যে ওয়াই বিলংস টু এ, আর এখানে আসে পাইলাম যে ওয়াই বিলংস টু বি। তার মানে এটা হচ্ছে কি যে এ প্রপার সাবসেট বি। এটা আমরা কি করলাম? প্রমাণ করলাম। কোথায় থেকে? এই অংশটাকে সত্য ঘোষণা করে, এই সত্য বা এটাকে শর্ত ধরে নেওয়ার ফলে কিন্তু আমরা এই লাইনটা লিখতে পারছি। এটাকে যদি আমরা এখানে না লিখতাম, এটা যদি আমরা এখানে না বলতাম যে এটা না, তাহলে কিন্তু আমরা এই লাইনটা আবার লিখতে পারতাম না। বুঝতে পারছো? এই কারণ হচ্ছে কি যদি এবং কেবল যদি এই যে কথা বোঝায় সেটা হচ্ছে কি একটাকে সত্য ধরে নিয়ে একটা প্রমাণ করতে হয়, যেটা প্রমাণ করলাম সেটার আবার সত্য ধরে নিয়ে আমরা আরেকটাকে প্রমাণ করব। এই জন্য আমরা লিখতে পারি দ্বিমুখী শর্তায়ন। এটা যদি এবং কেবল যদি। তোমরা হচ্ছে চ্যাপ্টার 1 যখন শিখাইছি সেটাতে তোমরা দেখছো এটা দ্বিমুখী শর্তায়নেরও তোমার হচ্ছে স্যাম্পল। ওকে, তাহলে এই ম্যাথটাও আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে আরো কিছু ম্যাথ আছে যেগুলো আমরা যদি দেখি, এগুলো হচ্ছে তোমাদেরকে করতে দিলে তোমরা নিজেরাই পারবা। তাও এক দুই মিনিটে আমি জাস্ট একটু দেখাই দিব, তোমাদের ক্লাসও আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। এখানে 23 নম্বর এক্সাম্পলটা কি বলছে যে টি ইকুয়াল হচ্ছে তোমার হচ্ছে ফাঁকা সেট দেওয়া আছে, অর্থাৎ এমটি, টি এর কোনো উপাদান নাই, আর হচ্ছে কিউ এর কিছু উপাদান দেওয়া আছে, আর উপর উপাদান দেওয়া আছে 0। এখন টি আর আর এর হচ্ছে কার্তেশিয়াস গুণজ করতে হবে, কিউ আর আর কার্তেশিয়াস গুণজ করতে হবে। কার্তেশিয়াস গুণজের নিয়ম হচ্ছে খুব সিম্পলি তোমরা হচ্ছে জানো। আমি যদি এখানে একটু দেখাই দিই, এটা আমি আর দেখাবো না, তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দিয়ে শেখাই দিচ্ছি। ধরো এ ইকুয়াল এ বি আর বি ইকুয়াল হচ্ছে তোমার সি ডি। এখন এই দুইটা হচ্ছে কার্তেশিয়াস গুণজ যদি আমরা করি তাহলে এটাকে মূলত আমাদেরকে ক্রোমোজোম আকারে লিখতে হয়। ক্রোমোজোমের সংখ্যা তোমাদেরকে শেখাইছিলাম। তোমরা স্থানাঙ্ক ব্যবস্থার ধারণা জানো যে এইটা মনে করো যেটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ।
সেক্ষেত্রে এটা যদি একটা বিন্দু হয়, এটাকে মনে করলাম আমরা হচ্ছে এক্স কমা ওয়াই। এই বিন্দুর অবস্থান হচ্ছে কি এক্স কমা ওয়াই জায়গায় অবস্থান। এখানে আমরা কিভাবে লিখছি, স্থানাঙ্ক ব্যবস্থায় ক্রমজোড় আকারে লিখছি এক্স আর ওয়াই। একইভাবে এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে এভাবে লেখা হয়, এটাকে গুণ, যখন আমরা কার্তেশীয় গুণজ করব তখন আমরা কি লিখবো, ক্রমজোড় আকারে লিখবো। ক্রমজোড় আকারে লেখার নিয়ম হচ্ছে কি, এর যে উপাদানগুলো এটাকে হচ্ছে প্রথমে রাখতে হবে, আর বি এর উপাদানকে দ্বিতীয় রাখতে হবে। রাখে যতগুলো আমরা হচ্ছে আলাদা আলাদা করে এটার মান গঠন করতে পারবো, সেগুলো হবে এই ধরনের হচ্ছে কি কার্তেশীয় গুণজের মান। যেমন এখানে তোমাদেরকে যদি আমি দেখাই যে এর সাথে প্রথমে এ আসবে, কমা আসবে হচ্ছে কি সি, এর সাথে সি, ওকে, এরপর কমা, এর সাথে কি আসবে ডি আসবে, এরপর হচ্ছে বির সাথে সি আসবে, এরপর হচ্ছে কমা, বির সাথে কি আসবে ডি আসবে। বুঝতে পারছো? এইটা হচ্ছে কি এ আর বি এর কার্তেশীয় গুণজ। একইভাবে তোমরা এখন এখানে যদি লজিক দেখো, যেটা শিখাইলাম এভাবে তোমরা এটা করলে এটা করতে পারবা। এরপরে আরো কিছু ম্যাথ দেওয়া আছে এই আকারের, সেগুলো তোমরা এখন নিজেরা করে নিতে পারবা। এগুলো সবগুলো তোমরা করতে পারবা। আমি তোমাদেরকে বেসিক কনসেপ্ট শিখাইছি, এ ইন্টারসেকশন বি নির্ণয় করা শিখাইছি, এ ইউনিয়ন বি নির্ণয় করা শিখাইছি, এগুলো আগের ক্লাসগুলো শিখাইছি, অথবা তোমরা হচ্ছে 9-10 থেকে শিখে আসছো। তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আশা করছি তোমরা আজকের ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করছো এবং ভালো লাগছে। বেসিক অনেকগুলো কনসেপ্ট তোমাদেরকে আমি শিখাইতে পারছি বলে ধারণা করতেছি। তোমরা কতটুকু শিখছো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটু জানাবা যে ভাইয়া ক্লাস ভালো লাগছে কিনা, এটাও বলতে পারো, এবং নেক্সট তোমরা হচ্ছে কোন ক্লাসটা চাও সেটাও জানাইতে পারো। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।